টাং ডাং 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 ডাং, এটা এন্ট্রি। রিমঝিমে থাকতে যেই পিচেও গাইছি, আমি গাইছি কিন্তু ওই পেজে আবার কয়েকটাকে বলে ভাই একটু আবার হিরোজিতের ছবি দেখতে গেছিলাম যখন এখানে শিয়ালদায় থাকতাম, আমি অফিসে চুপচাপ বসে থাকতাম। আমার কাছে কাজ করি, আমার করার কথা ছিল না, শ্রীকান্তে বলি গানা মেরে দো না, মন মায়া না। আমরা ছোট থেকে মাথায় হাত কি বাজে ছবি বানিয়েছি আমরা। আমি তো ডিপ্রেশনে চলে গেছি, সেকেন্ড হ্যান্ড মনিদার গাড়ি চালাতাম, যে প্রত্যেকদিন হাওড়ায় থাকতাম, রোজ হাওড়া ব্রিজে গিয়ে আমরা খেলছি গাড়িটা হাওড়া ব্রিজ। সাহস আছে সেই সময়কে লন্ডন বলে টুইন টাওয়ার দেখাচ্ছি কোলালামপুর। আজকে তো মানে একটা জুতো নিচে মাটিতে পড়তো না। আমার এখনো হিংসা হয়, যেটা আমার কাছে নেই। আমার একটা গান যেটা পাতে দেওয়ার যোগ্যতা নেই, সেই গানটা হিট হয়েছে। বলো, আমার ভাইয়ের একটা মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে। ভাইয়ের বিয়ে দেবে কবে? আমার ভাইয়ের বিয়ে আমার যেতেই হবে। আসার জন্য হ্যাঁ হ্যাঁ, এটা আমার কথা দে ভাই সবার সামনে। ভাই তো 5-6 বছর ধরে কথা দিচ্ছে, মিঠুনদাকে কথা দিয়েছে। না না না, আমার কত দাদা এলো, মিঠুন দাদা। আমরা যদি বিয়ে করি, আলোচনা হচ্ছে আমি কোনো অনুষ্ঠান করবো, কোনো শো অফ না, কোনো কিছু না, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। আনন্দবাজার.com এ আপনাদের সকলকে স্বাগত। আমি অনুসরা রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে দেবদা এবং জিৎদা। কেমন আছো? খুব ভালো আছি, ডেফিনেটলি। দাদা ভাইয়ের কম্বিনেশন ডেফিনেটলি আফটার লং টাইম। আই থিঙ্ক টনিকের পরে আবার দেবের সঙ্গে কাজ, মানে একদম প্রথম দিন থেকে জার্নিটা শুরু হয়েছে। আই লাভ ইউ ইয়ার্স আমরা সেলিব্রেট করছি 20 বছর আর 20 নম্বর ফিল্ম। প্রজাপতি 2 হচ্ছে 20 নম্বর ফিল্ম। হ্যাঁ, আমার থেকে অনেক ছোট, কিন্তু অনেক কিছু জিনিস আমি শিখেছি ওর কাছ থেকে। সেটা হচ্ছে কি করে গ্রো করতে হয় অন আ সিরিয়াস নোট। গ্রো করার একটা প্রসেস থাকে। আমার 21 বা 22 বছর বয়সে কাঁধে গিটার নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। কোথায় যাব, কি করব, কিছু জানতাম না। অনেক কিছু দুনিয়ায় দেখেছি আমি, ঠিক আছে, কিন্তু অনেককে সামনে থেকে গ্রো করতে দেখেছি। কিন্তু ওর গ্রো করাটা না একটা অদ্ভুত আমার কাছে। আমার মনে হয় ও হচ্ছে অর্জুন। লক্ষ্যটা একদম একটাই, আমায় ভালো কাজ করতে হবে। হিন্দি বাংলা সব নিয়ে বলছি, আমি এই ডেডিকেশন কিন্তু দেখিনি। আমি অন ক্যামেরাই বলছি আজকে, আমি অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু ডেডিকেশনের কোথাও একটা অভাব। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ও যখনই পেরেছে রেকর্ডিং স্টুডিওয় এসেছে। এবং আমরা সবাই জানি আমার লিপসিং, যে গানগুলো আমি গাই, সেটাকে এত সুন্দর করে ও লিপ দেয়, মনে হচ্ছে ও গাইছে। অনেকে জানে যে দেব গাইছে। সেটা কখন পারফেক্ট হয় বলতো, যখন একজন অ্যাক্টর, আমি শুনেছিলাম সঞ্জীব কুমারজি একটা ওনার সেতার বাজানোর একটা ইয়ে ছিল, ওনার সিকোয়েন্স ছিল, উনি 1 মাস সেতার শিখিয়েছিলেন। বাহ, বিকজ অফ দ্য রোল। ওর একটা পজিটিভ ভাইবস। অ্যান্ড যখনই আমি গিটারের রিদিম করতাম না, ও একটা শরীরটা একটা দোলা দিত একদম। ওইটা আমাকে না ভীষণ ইন্সপায়ার করতো, যে আরে দেবের জন্য এটা বানানো যায়, আরে দেবের জন্য জানি এই ব্যাপারটা না, ওকে দেখে আমার চলে এলো মন মানানো। এক্স্যাক্টলি ওই জিনিস হয়েছে। পাগলু ডান্স ওকে আমি বাড়ির থেকে, মানে টয়লেট থেকে বার করেছি আমি, ওয়াশরুম থেকে। ও এসেছে একটা হোয়াইট প্যান্ট পরে, ট্রাউজার আর একটা টি শার্ট পরে, আমার সব মনে আছে। হ্যাঁ, এলো, এসে না পাটা জাস্ট এরকম করে, আমি দেখ এই গানটা হয়েছে, নাচে জানলে উঠোন বাঁকা হেলে দুলে, ও এরকম একটা করলো না, আমার গিটারে ওটা বাজতে গুলো টাং ডাং 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 ডাং, এটা এন্ট্রি। এই সম্পর্কটা অদ্ভুত সম্পর্ক। হ্যাঁ, মান অভিমান, ঝগড়া ঝাঁটি, অশান্তি, আর প্রতিটা ফিল্মের আগে আমায় বাঁশ দেয়। হ্যাঁ, কিন্তু সেই বাঁশটা কিন্তু সোনার হয়ে যায় যখন রিলিজ হয়। ও লাইফ গানটাকে আমার মনে হচ্ছে আরো ভালো, চিন্তা ভালো করতে পারে, আরো ভালো হতে পারে। গান শুট হয়ে গেছে, কিন্তু প্রজাপতি উঠলো গায়েতে সাম আদার সং। আমি লন্ডন থেকে বলছি গানটা আমার পছন্দ হচ্ছে না। কলকাতা আসার পর আমি কনভিন্স করলাম, জিদ্দা তুমি এর থেকে ভালো গান নাও, ওর থেকে ভালো পারো। এটা একটা কম্বিনেশন, রেয়ার কম্বিনেশন। খুব কম একটা অ্যাসোসিয়েশন তৈরি হয় ইন্ডাস্ট্রিতে, খুব কম। প্রথম আলাপ তোমাদের মনে আসে? প্রথম আলাপ হয় আমাকে, শ্রীকান্দা ফোন করে, হিরো যাচ্ছে, যে আসবে স্টুডিওতে। এটা আই লাভ ইউ। হ্যাঁ, ট্রিনিটি স্টুডিও বোম্বেতে। আর ও বোম্বেতে ছিল, বোম্বে থাকতো তখন। তো ও এলো প্রথমে, খুব চুপচাপ, রিমঝিম ধারাতে বৃষ্টির মধ্যে ওই রেঞ্জ, মানে শান যেভাবে গিয়েছিল, হ্যাঁ, এবং যেটা যে শুটটা, ওইটাকে জাস্টিফাই করা সহজ ছিল। মানে আমি অভ্যেস হতো, আমি একটা গানকে বিফোর গোয়িং অন দ্য ফ্লোর আমি 100 বার শুনি।
হাই পিচে গেছে আমার নার্ভস, ওর নিশ্চয়ই চিৎকার করার সময় গলায় নার্ভস দেখা যায় হয়তো। আই ট্রাই টু গো, আমি চিৎকার করে গাই, কিন্তু আমার অ্যাক্টরগুলো যারা আমার কো অ্যাক্টর আমি মাইন্ড করি না। রিমিঝিমে থাকতে যেই পিচেও গাইছে আমি গাইছি, কিন্তু ওই পিচে আমার কো অ্যাক্টরকে বলি ভাই একটু, দে অলসো নিউ দ্যাট। আর একটা গান আমি বলছি, ওর ওই শিলা দেখার কথা বললো, বল খুঁজি তোকে আর কিসে। হ্যাঁ, আমি খুব হাইতে গেছিলাম, বল খুঁজি তোকে আর কি, যে যেরকমই গিয়েছি গলা শির বেরোনো উচিত, তুই দেখবি ও ঠিক তাই করেছে। এটা কত ইম্পর্টেন্ট একজন মানে কমার্শিয়াল ছবি তোমার যেগুলো আমরা দেখি সেগুলোতে সবে জিদ্দার গান রয়েছে এবং সেগুলো সুপারহিট। একজন নায়কের জীবনে এই গান কতটা এগিয়ে নিয়ে যায় তাকে মনে হয়? জিৎ গাঙ্গুলি হচ্ছে একটা ব্র্যান্ড, এবং শুধু দেবের জীবনে না, আমার মনে হয় কি 2002 থেকে আজ অব্দি সিনেমা ফ্লপ, গান ফ্লপ, একদম। মানে জিৎ গাঙ্গুলি ফ্লপ হয়নি, ছবিটা ফ্লপ হয়েছে, ছবিটা ওরকমভাবে ব্যবসা করতে পারেনি, কিন্তু জিৎ গাঙ্গুলি ব্লকবাস্টার। মানে কথা আমার ছবি সবকটা গান এখনো হিট। ঘুম ঘুম এই চোখে ছবি নাকি বলেছে যে অতটা ব্যবসা করেনি সেই সময়, কিন্তু সেই সময় যদি ফার্স্ট উইকের ব্যবসা আমরা আজকে ক্যালকুলেট করি, আজকে তো বিগেস্ট ব্লকবাস্টার। এক্স্যাক্টলি। বাংলা ছবির মোড় মিউজিক্যালি, মানে যে ডিস্কোতে বাজছে, প্যান্ডেলে বাজছে, বিসর্জনে বাজছে। আগে তো হিন্দি গানে রমরমিয়া ছিল, মানে রমরমিয়া চলতো হিন্দি গান। এই যে মিথটা ভাঙতে পেরেছে, এই যে একটা হঠাৎ করে একটা বাঙালি ছেলে এসে এমন সুর দিতে শুরু করলো যেটা অজানা কিন্তু খিদে ছিল, তার নাম হচ্ছে জিৎ গাঙ্গুলি। আমি তখন কলকাতায় স্ট্রাগল করছি, বন্ধন রিলিজ হয়েছিল, আমার হিরো জিতের ছবি দেখতে গেছি। আমি যখন এখানে শিয়ালদায় থাকতাম ইন্টারন্যাশনাল লজে, পাশেই প্রাচী ছিল, প্রাচী থেকে আমরা সিনেমা দেখতাম। মানে কি বিদেশ শুরু হয়েছে, মানে সিঙ্গাপুরে শুরু হয়েছে, ইফ আই এম নট রং। কি সুন্দর, শীত সুন্দর। এবারে আমার প্রথম ছবি অগ্নিশপথেরও সাইন হয়েছে, কিন্তু জিৎ গাঙ্গুলি নেই, কিন্তু ঠিক আছে, এই মিউজিকটাও ভালো ছিল। এবারে আমার কাছে যখন আই লাভ ইউ হচ্ছে, এবারে তো আই লাভ ইউ দুবাইতে শ্যুট হবে, নতুন জায়গায় শ্যুট হবে, এবারে আমার কাছে হচ্ছে জিৎ গাঙ্গুলির কথা বলছে না কেন, মিউজিকটা কে করবে? চিরদিনই তুমি যে আমার মনে হচ্ছে প্যান্টে তালি, কি সুন্দর করেছিল, মানে ছিল। আমার করার কথা ছিল না, মিঠুনদার করার কথা ছিল। প্যান্টে তালি তখন এখনো মনে আছে, এমএলএ ফাটাকেষ্ট ব্লকবাস্টার, আইটেম সং মিঠুনদা করবে, মিঠুনদার টাইম দেয়নি। এবার আমি অফিসে চুপচাপ বসে থাকি, আমার কাছেও কাজ নেই, মানে আমাকেও কাজ দিচ্ছে না, রাজ তখন সবে নতুন। তো আমি শ্রীকান্তে বলি গানা মেরে দো না, মেয়ে করবো তো করেগা, and that's how প্যান্টে তালি happened to me। মানে আমি চেয়ে নিয়েছি कि ভাই এই গানটা দাও, আমি ভালো করবো, মিঠুনদার মতো অত ভালো করতে পারবো না, কিন্তু আমি ভালো করবো, and that's how প্যান্টে তালি। এই গানটা আর দেবের ওই ব্যাপারটা, এন্ট্রিটা হলে যখন দেখতে যেতাম এত ভালো লাগতো। এটা শুধু নস্টালজিয়াই হবে, মানে অন্য কিছু হবে আর এটার মধ্যেই থাকবে। আমরা হয়তো চলে যাব, বা জিদ্দা হয়তো হ্যাঁ আরো ভালো কাজ ডেফিনেটলি, ও করবে, তো কিন্তু জিদ্দা বেঁচে থাকবে সারা জীবন। আজকেও যে বাচ্চাগুলো তখন জন্ম হয়নি, মালারে যখন রিলিজ হয়েছিল তাদের জন্ম হয়নি, তারা মালারেতে নাচছে, পাগলের মতো উন্মাদনা করছে। ক্রিকেট ম্যাচে ওপেনিং ব্যাটসম্যান যদি স্কোর করে, তাহলে রেস্ট অফ দ্য মিডল অর্ডারের অনেকটা চাপটা কমে যায়। সিনেমার ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে তার মিউজিক, গান সে তো প্রমোশনই নেই। মানে আমি আমার ছবির এক্সাম্পল দিতে পারি, মন মায়া না। ও মানে আমরা প্রিমিয়ারে তখন তো ক্লোজার হতো, আমরা ছবিটা থেকে মাথায় হাত, কি বাজে ছবি বানিয়েছি আমরা, কি বাজে ছবি বানিয়েছি। আমি তো ডিপ্রেশনে চলে গেছি। রায়না আমাকে প্রমিস করেছিল যদি ছবিটা চলে আমাকে গাড়ি কিনে দেবে। তখন আমি একটা সেকেন্ড হ্যান্ড মনিদার গাড়ি চালাতাম, যে প্রত্যেকদিন হাওড়ায় থাকতাম, রোজ হাওড়া ব্রিজে গিয়ে আটকে যেত। আমি আর উত্তম যে আমার সঙ্গে থাকে এখনো, আমরা খেলছি গাড়িটা হাওড়া ব্রিজ। তো রায়না শুটিং অনেক সময় আসতে লেট, মানে কি করবো, ডক্টররা গাড়ি দিয়েছো, আমাকে নিজে গিয়ে চালাতে হয়। তখন বলেছিল যদি ছবিটা হিট হয় তবে নতুন গাড়ি দেবো। আমরা 2-3 দিন আগে আমরা ক্লোজ ডোর করেছিলাম, দেখে মাথায় হাত। 2 দিন পর রায়না আমাকে ফোন করে, কোথায়? বলে ঘুমোচ্ছি। বলে আমি আসছি। ও আর সুজিত গুয়া, তিনি আমাদের ডিরেক্টর, তাকে নিয়ে আমার হাওড়া বাড়িতে এলো। চল কেন? গাড়ি কেন? गाड़ी पिक्चर रिलीज ही नहीं हुआ। बोला नहीं, पिक्चर ब्लॉकबस्टर। बोला रिलीज तो हुआ नहीं। बोलता बांग्ला पिक्चर पहली बार एडवांस में हाउसफुल है। अरे क्या बात। एंड একটা গান মন মানে ছবিটা নিয়ে গিয়ে আলোচনাই করলো না, একটা গান নিয়ে চলে গেল। মানে আজকে তো মানে একটা জুতো নিচে মাটিতে পড়তো না, পরান যায় জলিয়ারে। বলছি লন্ডন দেখাচ্ছি আমরা, মালয়েশিয়া কুয়ালালামপুর দেখাচ্ছি, টুইন টাওয়ার দেখাচ্ছি, সাহস আছে আমাদের, আমাদের সাহস আছে। সে সময় কে লন্ডন বলে টুইন টাওয়ার দেখাচ্ছি কুয়ালালামপুর। তখন
তখন আমিও অতটা বুঝতাম না, আমার কাছে বিদেশ যাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল। মন মানে না আর একটা গান আমি ওর কথা মনে চোখে পড়ছে, চোখে। আরে আমার এখনো খুব প্রিয় গান। ওর চোখ দুটো দেখার মতন, মানে ওই তুই তো নিশ্চয়ই জানিস হ্যাঁ। গানটা, এন্ড ভোলে না। পরাঞ্জয় জলিয়ারে বেসিক্যালি ইটস আ স্যাড সং, জানিস তো? পরাঞ্জয় ইটস আ স্যাড সং। হ্যাঁ মানে হ্যাঁ সেই তো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, রিদমটা যেরকম সেটাতে ওইটাকে হবে এটা হয়। উৎসবের গান। এটা বেসিক্যালি এক্স্যাক্টলি। ইমোশন, পিওর ইমোশন ইজ স্যাড, বাট আ স্যাড সং উইচ এভরি বেঙ্গলি ডান্স। চোখের জলে গানটা ওটা কেটে দিয়েছিল ফিল্ম থেকে। হুম গানটা থাকবে না দেব, বলে এই গানটা তোমার চাই। দেব একদম পুরো শিকান্দাকে পুরো বললো আমার গানটা চাই, আমি কিছু জানি না, গানটা চাই। কারণটা কি ছিল, আমাদের ক্যান গুলো কারাপ্ট হয়ে গেছিল, ও, অর্ধেক ভিজুয়ালস গুলো উড়ে গেছিল, যেটা হয় না সাধারণত, হয় না। এবার সেখান থেকে আধা গান তো রাখতে सकते গানা তো উড়ানা পড়েগা, এত ভালো গান, হলো অর্ধেক গানই চলবে, এবং ওই গানটা কিন্তু অর্ধেক গান। জুবিন বাপরে বাপ। মাথা খারাপ, মানে ওই রকম সিঙ্গার ভারতবর্ষে আর হবে না, মানে এটা তো বাংলা confirm ছবি আছে। ডেফিনেটলি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে আবেগ, এগুলো আমি ডেফিনেটলি আমি খুব মিস করি। হুম এই জিনিসগুলো কখনো ভুলতে পারবো না। যেমন বন্ধুরা এলোমেলো, হুম তখন কলেজে প্রত্যেকটা কলেজে সবাই গাইছে। হ্যাঁ মানে চ্যালেঞ্জ নিমিনা সালা। চ্যালেঞ্জ নিমিনা সালা, নানান রকম গান হয়েছে। যেমনি নচিদা একটা অসম্ভব ভালো আমাদের গান গিয়েছিল, মনে হয় চ্যালেঞ্জে, দূরে দূরে উড়ে যাচ্ছে পুড়ে মন, মেললো স্মৃতির দুডানা, জানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। এইসব গানও হয়েছে কিন্তু পাশাপাশি। হুম হুম যেটা শুধু দুটো গান আমার discussion- এখনো হিংসে হয়, যেটা আমার কাছে নেই। কোনটা কোনটা? একটা সোহমের কাছে আছে, একটা জিদ্দার কাছে আছে। কি বলতো? বোঝে না সে বোঝে না। ও, ওই মন মাঝে। মনে দেখ আছে। দুজনই গিয়েছিল, মানে বাংলায় জুবিন গিয়েছিল, জুবিন চলে গেছে, আর কে কে হিন্দিটা গিয়েছিল, রাফতা রাফতা হো গই, দুজনেই চলে গেছে। ভগবান তাদের আত্মাকে শান্তি দেয়। হ্যাঁ, শান্তির এখন অনেক কিছু দিয়ে গেছে আমাদের। আমি বললাম আমার মিউজিক সেন্স আছে, বাট জিদ্দার প্রচুর রেকর্ডিং, মানে আমার সেই সময়কার যেহেতু প্রচুর টাইম থাকতো, বছরে একটা ছবি হতো, হয়তো আমি বম্বে থাকতাম বা কলকাতায়। বম্বে যখন থাকতাম জিদ্দা যখন রেকর্ড করতো, জিদ্দার সঙ্গে থাকতাম, বা কলকাতা যখন থাকতাম রবি কিনাই যখন এডিটে বসতো, তখন এডিটিং এ গিয়ে সারাদিন বসতাম, তখন আমরা একসাথে থাকতাম, আমি আর রবি কিনাই ওই ইনভলভমেন্টটা ওর একটা বাড়িতে প্রথম থাকতাম। থেকে। তো আমার কাছেই গাড়ি ছিল, তো আমি আমার কাজ সেরে রবিজির জন্য ওয়েট করতে হতো। তো রবি যখন কাজ শেষ করবে তখন ওনাকে নিয়ে আমরা বাড়ি ফিরতাম। তখন আমি হাওড়ায় থাকতাম, আমি আর রবিজি হাওড়ায়, আমি আর রবিজি 4 বছর একসাথে ছিলাম একটা বাড়ি। হুম সিকান্দার সাথে কাজ করতাম, এসডিএফ এর কন্ট্রাক্টই ছিল যে আমাকে বাড়ি দিতে হবে। তো রবিজি আর আমরা 3 BHK ফ্ল্যাটে থাকতাম, একটা রুমে আমি, একটা রুমে ও, আর একটা রুম যে যখন আসতো, Yes. ফাইট মাস্টার আসছে সে থেকে যাচ্ছে, সাউথ থেকে বম্বে থেকে কোরিওগ্রাফার আসছে সে থেকে যাচ্ছে। তো এইভাবেই ওই এডিটিং এ মানে সিনেমার প্রতি যে ইফস এন্ড বার্ডস গুলো, হ্যাঁ। আচ্ছা এরকম ভাবে এডিটিং হয়, আচ্ছা এই শর্ট গুলো ফেলে দিলে এইটুকুই থাকবে, তাহলে এতটা অ্যাক্টিং করে লাভ নেই। হুম অনেকটা ভালোবাসার প্রতি, অনেকটা কিভাবে নিজেকে ইমপ্রুভ করব, সেইখান থেকে আমার মনে হয়। প্রেম কি বুঝিনি, হুম। একটা ভায়োলিনের একটা হ্যাঁ, বানিয়েছিলাম, শুরুতে। ওইটাই মেন ওটা, কিন্তু তার মধ্যেও একটা ও ছাপ রেখেছে। হুম মানে না স্টেপটাও তো ছিল। হ্যাঁ, সেটা আরেকটা ডিপার্টমেন্টকে ক্রেডিট দেওয়া উচিত, হচ্ছে কোরিওগ্রাফার কোরিওগ্রাফার বাবা বাবা যাদব, শঙ্করিয়া শঙ্করিয়া, পরাঞ্জয় জলিয়ারে, পরাঞ্জয় জলিয়ারে, right, right. মাস্টারের করা। আচ্ছা জিদ্দা এটা বলো যে মানে তখনকার দিনের গান আর হ্যাঁ। এখনকার দিনের গান যদি হ্যাঁ, তুমি হ্যাঁ। দেখো মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, হ্যাঁ কিন্তু এখন যখন তুমি গান বানাচ্ছো আমি দেখছিলাম কমেন্ট সেকশনে সবাই লিখছে যে পরাঞ্জয় জলিয়া ভাইবস রয়েছে, ওই গান আবার ফিরে এলো, হ্যাঁ, ওই নস্টালজিয়া আবার হ্যাঁ, ফিরে গেলাম। হ্যাঁ। তো তোমার গান তৈরির প্যাটার্নে হ্যাঁ। তো সবাই তো ইভলভ করছে এবং হ্যাঁ, সেটা হ্যাঁ। চেঞ্জ করতে করতে গেছে, তো তুমি কিভাবে ওই ভাইবটাকে রেখে হ্যাঁ। কিন্তু নতুনত্ব বানালে, মানে সেটা আচ্ছা, প্রতিটা মিউজিক ডিরেক্টরের একটা স্টাইল থাকে, হুম, এটা তো থাকেই। হুম, এইবারে আমার কাছে ইন্টারপ্রিটেশন গানের হচ্ছে যে গান শুনতে ভালো লাগে আর যে গান শুনতে মানে গাইতে ভালো লাগে, সেটা আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স। আমি এরম গান করতে চাই না যেটা লোক চিন্তা করবে দুবার, যে গান মানুষ গাইতে পারবে হুম, সেই গান বানানো আমার খুব ইচ্ছে করে। মানে ধর এই মানে ফিল্মের সবার গান, মুখে মুখে ফিরবে আর কি। হ্যাঁ সবাই খুব মুখে- ইজি টু। হ্যাঁ এটাই আমার কাজ, আমার হ্যাঁ। হুম, কেননা আমাকে দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে যে ব্যবসা, হুম, ডেফিনেটলি আমি যদি ওর প্রোডাকশনে একটা গান করতে যাই, আমার কিন্তু ও গানটা আমায় করতে দিচ্ছে তা নয়, আমি চাইবো ওর ঘরে পয়সা আসুক, অনেস্টলি স্পিকিং। ঠিক ঠিক।
এবং সেখান থেকে আমারও দুটো কাজ বাড়বে, এবং সেটা এরকম হবে না যে পাতে দেওয়া যোগ্য না সেই গানটা হিট করে গেল, সেটাও হওয়া উচিত না। এমন একটা গান যেটা পাতে দেওয়ার যোগ্যতা নেই, সেই গানটা হিট হয়েছে, বলো। না আমি না পাগলুর অ্যালবাম নিয়ে খুব আমার মানে ইয়ে ছিল, ভয় ছিল, ডাউট ছিল, আমার ডেফিনেটলি ডাউট ছিল। একমাত্র ওই পাগলু টাইটেল সং ছাড়া একদম ভালো লাগবে লোকের, কিন্তু এটা না, হ্যাঁ মানে জানে মন তুই যেমন ঠিক আছে, মানে সবই যেন মনে হচ্ছে ঠিক আছে, কেন এতটা এক্সপেকটেশন তখন বেড়ে গেছে আমার আর দেবের উপরে। বড় এক্সপেরিমেন্টাল সং ছিল ও মধু ওই সময় থেকে। হ্যাঁ ওই সময় ল্যাটিনো, হ্যাঁ। এবার এটার একটা গল্প আছে, ও মধু বাদ ছিল ছোট, হ্যাঁ ওটাও বাদ ছিল, হ্যাঁ কি করে তোকে বলবো, ওইটা এসলো ওই জায়গায়, কি করে বলেছিল, দুটোই এসছে। তোমাকে যদি এতগুলো গানের মধ্যে বাঁচতে বলা, কোন গানটা তোমার ফেভারিট হবে? ডিফিকাল্ট হবে, কারণ আমার মনে হয় আমি ভরপুর পেট ভর্তি গান পেয়েছি। একটা অ্যাক্টর এতগুলো সিঙ্গারকে ক্যারি করছে, তাই না? মিকা পাগলু বলতে পারে না, ও বলে পাগলু, আমি সারা রাত্রি চালিয়ে দিয়েছি, আমি পাগলু বার করতে পারিনি। পাগলু তোরা যা করলে রোম্যান্স ডাং ডাং ডাং, ও নিজেই গাইছে, এটা এই পার্টটাও নিজে গাইছে আর কি। সো ওইটা ও যেভাবে ক্যারি করেছে, আমি ভাবছিলাম যে ও যদি পাগলু বলে দেয় তাহলে কিন্তু এটা হবে না, বুঝতে পারছিস সিংটা। আর এমন কোন গান যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল তোমার বানানো, সেটা যদি বলো। দেবের গান বানাতে গেলে আমার দেবের গান বানাতে ভয় লাগে, আমি সত্যি কথা থেকে বলছি, কেননা মনে হয় প্রজাপতি 2টা সবচেয়ে চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ চ্যালেঞ্জিং, এবং মানে কি বলতো, একটা না প্রেশার তো থাকেই। সাহসী কিন্তু আমি যখন এই গানের সিকোয়েন্সটা পাই, আমি গানটা বানাই, দেব তোর যদি মেয়ে হয়, হ্যাঁ তাহলে এই গানটা তুই আর তোর মেয়ে গাইবি, বা ছেলে হোক যাই হোক, সেইভাবে আমি গানটা বানাচ্ছি। ওকে প্রথম আমি বলি এটা ফোন করে, সেইভাবেই সেই ওইটা নিয়ে যে আমার ভাইয়ের একটা মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, হ্যাঁ সেই প্যাশনটা নিয়ে এটা বানাবো আমি এই গানটা ঠিক করে। তো অভিজিৎ আর অতনুদা খুব হেল্প করে, যে বলে যে না এটা এমন গান দাও। এখন আমি স্টিক করে আছি, কবে প্রজাপতি হ্যাঁ উঠবে, সবাই আছে, ভাইয়ের বিয়ে দেবে কবে? আর আমার ভাইয়ের বিয়ে আমার যেতেই হবে। এটা ভাই আমার কথা দে, এটা আমার কথা দে ভাই সবার সামনে। ভাই তো 5-6 বছর ধরে কথা দিচ্ছে, মিঠুন দাকে কথা দিয়েছে। না না আমার কত দাদা এলো, মিঠুন দাদা তো আছেই, কিন্তু জিৎ দাদাকে কথা দিয়েও ফেলবে না, পরের বছর দেখি ভাই কি করে। তো আমি চাই যে 26 হলে খুব ভালো হয়, ভাই যেটা বলবে। আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোনো ফিল্ম টিম সেই সময় করবো না, বুঝলি, আমি ওর সাথে থাকতে চাই, এবং যেরকম দাদা ভাইয়ের বিয়েতে থাকে আর কি। আর আমি খাওয়ার দিকটা দেখে নেবো বেশি করে, কেননা আমি খুব পেটুক মানুষও জানি। তুমি কি জানো, আমি যদি বিয়ে করি বা আমরা যদি বিয়ে করি, আলোচনা আমি কোনো অনুষ্ঠান করবো না। কেন করবি না? আমি জাস্ট বাড়িতেই করবো, কোনো শো অফ না, কোনো কিছু না, জাস্ট তো বাড়িতেই করবি। তো আমি যাবো না? তুমি যাবে, বাট খাওয়া আয়োজনটা কিছু করতে হবে না, আমরা নিজেরাই রান্না করে নেবো সেদিন। না ঠিক আছে, তাও চলবে। প্রথমে তুমি মেয়ে হলে ওই গানটা দিলে, তারপর বিয়ের গানটা দিয়ে দিয়েছো। হ্যাঁ তারপরে হলো এইবারে না তাকালি হাসলি কেন বল যে গানটা, সেটা না আমি এটা রেডি করে রেখেছিলাম, মানে কেন জানি না এটা রেডি ছিল একটা গান। আচ্ছা, গানটা চালিয়েছে, ও 2 লাইন শুনেছে, বলে লক। না কানে শুনতে যেন ভালো লাগে, এক্স্যাক্টলি দেখতে পরে আসে, লোকে গান শুনে বেশি, বাজে বেশি গান। তো তোমার যদি কানে যদি আর গানটা না 10 বার শুনে ভালো লাগতে হবে না, গান যদি ভালো লাগে 10 সেকেন্ডে ভালো লাগে, তাহলে মানুষ বারবার ওটা শুনে, না হলে একবার এবং শুনে। একটা দুর্গাপূজার গান আছে, আই এম টেলিং ইউ, আফটার লং টাইম আমরা দুর্গাপূজার গান করছি, এবং এটা শানুদা গেয়েছে। হ্যাঁ কালকে রাত্রিবেলা আমার ফোন করেছে যে আমার মনে হচ্ছে বিজিএমে আমাদের স্যাড সঙ্গের লাইন চেঞ্জ করতে হবে। ওটা নচিদা গেয়েছে, সত্যি ডিমান্ড করছে, তাই জন্যই ও বলেছে। তো এখানে ইরিটেশনের কোনো জায়গা নেই, নচিদা যখন গায় না, শুনে আমরা সবাই কেঁদেছি, কিন্তু ওটা নচিদা করতে পারে, মানে ওই ম্যাজিক নচিদাই পারে। আজ থেমে যাক যত সব কথারা, আর
কমে যাক পাওয়া সব ব্যথারা, ঘুম ভেঙে যায় কেন কেউ বোঝে না, দিন কেটে যায় দেখে কেউ দেখে না, তারা দেহের কথা শেষ যেন কেউ জ্বলে না, আমাদের গল্পের সাথে কেউ চলে না। গান ছিল দারুণ। দেব আর জিৎ গাঙ্গুলি যে কম্বিনেশনে গান হয়েছে, রোমান্টিক গান, সেই স্কুলেরই গান। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, হো না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, কিছুটা অসুখ কিছুটা ওষুধ তোরই বায়না হয়ে থেকে যাব চল, কিছুটা অসুখ কিছুটা ওষুধ তোরই বায়না হয়ে থেকে যাব চল, না তাকাতেই হাসলি কেন বল। প্রজাপতির সেই নস্টালজিয়াও কোথাও গিয়ে রয়েছে, যদিও আলাদা গল্প, তাও বাবা ছেলের কেমিস্ট্রি আছে আর বাবা মেয়ের কেমিস্ট্রিও আছে। আমি না অনেকদিন ধরে চেষ্টা করছি একটা সাবজেক্ট আমি করিনি, সিঙ্গেল ফাদার, একটা মেয়েকে বা ছেলেকে মানুষ করছে, তার যে হার্ডল, তার যে স্ট্রাগল, সেইটা আমি এর আগে করিনি। এবং এটা আমার মনে হয় কি 1 বছর লাগলো কি আইডিয়াটা ক্র্যাক করতে। দূরত্বটা এতটা সহজ না কাছে পৌঁছানো, তো সেই জায়গা থেকে গল্পটা আসা এবং দারুণ একটা গল্প আমার হয়েছে বলে আমাদের মনে হয়। আমি চোখে দেখেছি, ইনফ্যাক্ট ফার্স্ট ফোনটাই আমি অভিজিৎকেই করেছিলাম। আমি অভিজিৎকে একটাই কথা বললাম কি, অভিজিৎদা তুমি এর পরে কি করবে আমি জানি না, কিন্তু তুমি আমার মনে হয় না প্রজাপতি 2-কে বিট করতে পারবে। অপূর্ব কিছু, কারণ রতনদাও অ্যাজ এ প্রডিউসার, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এই কোলাবোরেশনের আমার মনে হয় এটা সেরা ছবি। অন্মেগা যে এই বয়সে এমন পাঠ করেছে মানে, এবং ওর একটা অ্যাকসেন্ট আছে, যেহেতু লন্ডনেই জন্ম, লন্ডনে পড়াশুনো, লন্ডনে সব কিছু, তো ওর একটা অ্যাকসেন্ট পুরো ছবি জুড়ে যেভাবে করেছে এবং ফার্স্ট লার্নার যেটা বলছি সেটা, এবং মানে আমি এর আগে এত ভালো চাইল্ড আর্টিস্টের সঙ্গে কাজ করিনি। ব্রিলিয়েন্ট, শি ইজ জাস্ট ব্রিলিয়েন্ট। মিঠুনদার সঙ্গে এটাই বলবো কি, আমরা এই ছবিটা মিঠুনদা ছাড়া কমপ্লিটই করতে পারতাম না। মিঠুনদাকে প্রথমে লক করি যে মিঠুনদা, যেহেতু মিঠুনদা অনেক ব্যস্ত, সাউথে এখন অনেক ছবি করছে এবং মিঠুনদা সঙ্গে কেমিস্ট্রি খুব ভালো। মিঠুনদা এই ছবিতে উড়িয়ে দিয়েছিল, প্রজাপতিতেও মিঠুনদা উড়িয়ে দিয়েছিল। এই ছবিতেও আমার মনে হয় কি মিঠুনদা যে কত বড় অ্যাক্টর, সেটা আমার মনে হয় কি সেইটা প্রত্যেকটা ছবি না, নতুন করে তো প্রমাণ করার কিছু থাকে না, বাট তবুও বোঝা তো যায় যে কেন ওনাকে এত বড় লেজেন্ড বলা হয়। ওনার সময়কার বাকি অ্যাক্টররা বাড়িতে বসে আছে, কিন্তু উনি এখনো রমরমিয়ে হাই স্পিড অ্যাক্টরের মতন কাজ করে যাচ্ছেন। এটাই ছবিটা দেখার পর বোঝা যায় কি না, একটা লোক তার এত জনপ্রিয়তা কেন। আর এই সিঙ্গেল ফাদারের ক্যারেক্টারটার জন্য মানে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল তোমার কাছে, মানে তোমার দেখা রিয়েল লাইফ সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদারও হতে পারে? আমার একটা ছবি দারুণ লাগতো। আমার মনে হয় যারা সিনেমা নিয়ে চর্চা করে তারা প্রত্যেকেই ছবিটা দেখেছে, পারসুইট অফ হ্যাপিনেস বলে একটা ছবি ছিল, উইল স্মিথে তার নিজের ছেলের সাথে ছিল একটা ছবি। আমার মনে হয় সিঙ্গেল ফাদারের উপরে ওর থেকে ভালো ছবি পৃথিবীতে তৈরি হয়, যেটা যে কোনো শিল্পীকে হিংসে এনে দেয় কি এরকম একটা চরিত্র আমরা কেন করতে পারছি না। আর রিয়েল লাইফ যদি বলি, সিঙ্গেল মম দেখেছি, রুক্মিণীর মাকে, মানে রুক্মিণীর মা ওয়াজ লাইক দ্যাট, মানে সারাক্ষণ ভেরি লাভেবল, যখন শাসন করতে দারুণ শাসন করে, কিন্তু বন্ধু ওনার থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। ইনফ্যাক্ট কোথাও যেন প্রজাপতিটা ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম রুক্মিণীর মা। আন্টিকে ইন্সপায়ার্ড, আন্টিকে একটা সময় রুক্মিণী চাইছিল কে বিয়ে করে নিই, তো 12 বছর ধরে দেখে আস সিঙ্গেল হ্যান্ডেডলি হ্যান্ডেল করে যাচ্ছে এবং গাইড করে যাচ্ছে, এবং ছায়ার মতন শাড়োর মতন মনে হয় নাকি দাঁড়িয়ে আছে। চোখের জলে হ্যাঁ চলো চলো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা,
খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার এ বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো।